এই ভিডিওটা মূলত এসএলএসটির যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্যই। পরীক্ষা 9 তারিখ এবং 14 তারিখ, তাই তো? তো যত এক্সাম এগিয়ে আসছে মনে হচ্ছে যেন ভয়ও বাড়ছে। হুম? তো এই এক্সামের সাথে ভয়ের একটা মেন্টাল রিলেশন আছে। মানে এই ভয় বাড়াটা কিন্তু ন্যাচারাল। এবার এই ভয়টাকে আমাদের ন্যাচারালি মোকাবিলা করতে হবে এবং স্মার্টলি মোকাবিলা করতে হবে। তো সেই সংক্রান্তই আজকের ভিডিওটা। আর পরীক্ষা মাত্র 15 দিন মতো হয়তো বাকি রয়েছে। 15 দিনও তো হচ্ছে না, তাই না? 15 দিনও তো হচ্ছে না। হ্যাঁ, 15 দিনের কাছাকাছি আর কি, 7 সাথে 14 এইরকম একটা ব্যাপার। তো যেহেতু পরীক্ষা 15 দিন বাকি, ভয় খুব বেশি মাত্রায় বাড়ছে। এইরকম পর্যায়ে কি করণীয়, কি করব, মানে কি করলে আমাদের ভয়টা একটু হলেও কমবে? এই যে অ্যাংজাইটি, এই যে নার্ভাসনেস, এই যে টেনশন পরীক্ষা নিয়ে, হ্যাঁ পারবো তো, এই যে প্রশ্নগুলো, সেই জায়গাগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করছি। সঙ্গে থাকো, খুব ইম্পর্টেন্ট ভিডিও, মিস করো। প্রথম যে জায়গাটা, প্রথম জায়গাটা আমাদের জানতে হবে যে ভয় কেন হচ্ছে, ভয়ের কারণটা কি। দেখো, ভয়ের মূলত 4টে কারণ। অতিরিক্ত সিলেবাস, কম সময়, কারণ এসএলএসটির প্রিপারেশনটা কিন্তু আমরা বেশি সময় পাইনি। যতটা সময় পাওয়ার কথা ছিল ততটা সময় কিন্তু আমরা পাইনি, একটু কম সময়ই পেয়েছি, কারণ খুব তাড়াতাড়ি পরীক্ষাটা হচ্ছে, এটা একটা ভয়ের কারণ হতে পারে। ভয়ের 2 নম্বর কারণ হচ্ছে অন্যদের সাথে তুলনা করা, পিয়ার প্রেশার। মানে মনে হচ্ছে যে আমার থেকে যেন ও ভালো প্রিপারেশন নিয়েছে, হুম, বা আমার ওই বন্ধুটা, আমার ওই বান্ধবীটা, ও বেশিক্ষণ পড়ছে, বেশি পড়ছে, হ্যাঁ, ও যেন আমার থেকে একটু এগিয়ে আছে। এই যে তুলনা, এই তুলনা কিন্তু আমাদের ফেয়ারের একটা অন্যতম কারণ। 3 নম্বর কারণ হচ্ছে নিজেকে নিজে সন্দেহ করা। পারবো তো? এই যে প্রশ্নটা, মানে আমি নিজেই নিজেকে সন্দেহ করছি যে আমি এই পরীক্ষাটা পাস করতে পারবো তো? এই যে সন্দেহ, নিজেকে সন্দেহ করা, এটা ভয়ের আর একটা ইম্পর্টেন্ট কারণ। 4 নম্বর কারণ হচ্ছে ঠিক মতো না পড়ে এই লাস্ট 15 দিনের মধ্যে অপরাধ বোধ। নিজেকে যেন অপরাধী মনে হচ্ছে। এটাও একটা ভয়ের কারণ। মানে এতদিন আমি পড়াশোনা করিনি, এই যে 3 মাস মতো সময় পেলাম, এই 3 মাসে আমি না পড়া করে লাস্টের দিকে পড়াটা শুরু করেছি। এই যে এতদিন পড়লাম না, নিজেকে নিজে ঠকালাম না তো, অপরাধ করলাম না তো? এই 4টে কারণে কিন্তু তোমাদের ভয়গুলো হচ্ছে। ওকে? তো এই প্রত্যেকটা ভয়ের কারণ আমাদের রুট কজটাকে জানতে হবে, তারপরে আমরা সেটাকে রিমুভ করতে পারবো। তো রুট কজটা আমি তোমাদের সাথে ব্যাখ্যা করে দিলাম যে দেখবে তোমাদের প্রত্যেকের ভয় হচ্ছে এই 4টে কারণই। মানে এই 4টে কারণের বাইরে অন্য কোনো কারণ নেই। মানে প্রত্যেকটা কারণগুলো এর সাথে রিলেটেড। মানে ভয় হচ্ছে আমাদের কেন? সিলেবাস কমপ্লিট হয়নি। ভয় হচ্ছে কেন? মনে হচ্ছে যেন ওর প্রিপারেশন বেশি, আমার কম। ভয় হচ্ছে কেন? নিজেকে নিজে ডাউট করা, সন্দেহ করা যে পারবো কিনা। 4 নম্বর হচ্ছে ঠিকমতো পড়াশোনা হয়নি যে কারণে নিজেকে নিজে অপরাধী ভাবা। তো এই প্রত্যেকটা ভয়কে আমাদের জয় করতে হবে, প্রত্যেকটা ভয়কে আমাদের সরিয়ে রাখতে হবে। কারণ 15 দিন বাকি আছে, এই 15 দিনের স্ট্র্যাটেজিটা কেমন হবে, এই 15 দিন কিভাবে পড়বো, সেটা জানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে? তো দেখো, এই যে ভয় হচ্ছে, এই ভয় হওয়ার কারণগুলো তো আমরা দেখলাম। এবার ভয় কাটানোর ক্ষেত্রে যেগুলো খুব ইম্পর্টেন্ট, প্রথমে হচ্ছে সঠিক পরিকল্পনা। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার মতো পড়াশোনাটাও কিন্তু পরিকল্পনা মাফিক হওয়া দরকার। ওকে? সঠিক রাস্তা, সঠিক বাড়িঘর, সঠিক ড্রেনেজ সিস্টেম, সঠিক প্রশাসন, প্রত্যেকটা জিনিস দরকার। সেই রকমই সঠিকভাবে সিলেবাসটাকে পড়া, সঠিকভাবে এমসিকিউর প্র্যাকটিস করা, সঠিকভাবে মক টেস্ট দেওয়া, এই জিনিসগুলো একই সাথে খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা করি না। হুম আমাদের সঠিক প্ল্যানটা থাকে না, এই প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট। 15 দিনের কি প্ল্যান হবে সেটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। 15 দিনে যেটা খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যান হতে পারে, 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে। দেখুন,
এতদিন আমরা পড়িনি বা পড়েছি, কিন্তু যে যাই পড়ে থাকুক, এটা আমাদের লাস্ট স্টেজ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় আমরা প্রচুর এফোর্ট দিই, সেই রকম এফোর্টটা এই 15 দিন অন্তত দিন। এই 15 দিন 8 থেকে 10 ঘন্টা, পারলে 14 থেকে 16 ঘন্টা যারা বলে না, সেই রকম যদি পড়াশোনাটা নিয়ে যেতে পারেন, আপনার দিন কিন্তু ডবল হয়ে যাবে। কেউ ধরুন এখন 5 ঘন্টা করে রোজ পড়ছেন, 5 আওয়ার্স রোজ, ওকে। এবার এই 5 ঘন্টাকে যদি কেউ 5 ঘন্টা করে যদি আপনি 15 দিন পড়েন, ঠিক আছে, 15 5 75, তাই তো 75 ঘন্টা আপনার পড়া হচ্ছে 15 দিনে। এইবার আপনি যদি এই 5 ঘন্টাটাকে 10 ঘন্টা করতে পারেন, মানে অন্যান্য সময়, আনুষঙ্গিক সময়, টিউশন পড়ানো, চাকরির জায়গা, মাঠের কাজ, অনেক রকমের কাজ থাকে, সেগুলো যদি একটু কমিয়ে দিয়ে নিজেকে নিজে সময় দিতে পারেন, এই 5 ঘন্টাটাকে যদি 10 ঘন্টা করতে পারেন, এই সময়টা 75 ঘন্টার জায়গায় হয়ে যাবে 150 ঘন্টা। তো আমরা এই 15 দিনটাকেই যেন ডবল করে ফেললাম, 1 মাস করে ফেললাম। কাজেই পরীক্ষার সময়টাকে, প্রতিদিন পড়ানোর সময়টাকে এখন বাড়ান। 15 দিন আছে, লাস্ট স্টেজ, একদম আপ্রাণ প্রয়াস থাকবে, আপ্রাণ চেষ্টা থাকবে তোমার, যে আমি আমার প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট, ঘন্টা আমি এখন এসএলএসটির জন্যই দেব। হুম এখন আমার সময় এসএলএসটির জন্য, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হ্যাঁ, বন্ধু বান্ধব, ইত্যাদি ইত্যাদি প্রচুর কিছু আছে। এখন এই এই ধরনের এন্টারটেনমেন্টে গেলে, এখন ফেসবুক স্ক্রল করলে, এখন হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস রেগুলার চেক আপ করলে, হ্যাঁ, এখন ইউটিউব ভিডিও, মানে এন্টারটেনমেন্ট ভিডিও, সিনেমা দেখলে সাফারিং কিন্তু বাড়বে। এখন এন্টারটেনমেন্ট মানে পরে কিন্তু প্রচুর সাফারিং বাড়বে। তাই এখন একটু কষ্ট করুন, একটু সাফারিং করুন, নিজের জন্য করুন। এই যে সাফারিং করবেন, যদি আপনি চাকরিটা পান, আপনি শিক্ষক হন বা শিক্ষিকা হন, তাহলে কার সম্মান বৃদ্ধি পাবে? আপনাকেই মানুষ বলবে যে ওটা ওই মাস্টার, ওই ম্যাডাম, তাই না? আপনার বাবা মায়ের সম্মান বৃদ্ধি, বাবা মা আমাদের জন্য অনেক কিছু করেছেন, তো তাদের সম্মানের জন্য আমাদের কিছু করা উচিত। কাজেই পড়াশোনাটা অন্তত এই সময়টা ঠিকঠাক ভাবে 8 থেকে 10 ঘন্টা, পারলে 14 থেকে 16 ঘন্টা পড়ুন, এসএলএসটির জন্য পড়ুন, ওকে। পড়াশোনার ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট, একদিনে সব শেষ করতে হবে, একদিন আমাকে এটা শেষ করতে হবে, এই রকম চাপ নিতে গেলে কিন্তু হবে না। পড়াশোনাটা ভালোবেসে করতে হবে। হুম পড়াশোনাটা ভালোবেসে করতে হবে, এবং ছোট ছোট টপিক শেষ করা, তারপরে বড় টপিক শেষ করা। ধরো আজকে হরপ্পা পড়লে, কেউ ইতিহাসে প্রিপারেশন নিচ্ছ, সে হরপ্পা পড়লো, আবার কেউ এডুকেশন ফিলোসফি বা অন্যান্য প্রিপারেশন নিচ্ছে, সে সে তার জায়গায় একটা ছোট টপিক পড়লো, ওকে। এইরকম ভাবে ছোট 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 পার্ট গুলো আমাদের পড়ে বড় বিষয়টাকে ভাবতে হবে। তারপরে আমরা বড় সিলেবাসটাকে দেখবো, যে আজকে ইউনিট 1 শেষ করব, কালকে ইউনিট 2 শেষ করব। এইরকম ভাবে আমাদের তৈরি করতে হবে, এবং টাইম টেবিলটা যেমন থাকবে, টাইম টেবিল প্রত্যেকের আলাদা আলাদা টাইম টেবিল হয়, তাই আমি টাইম টেবিল বলছি না। কেউ সকালে পড়তে ভালোবাসে, কেউ রাতে পড়তে ভালোবাসে, কিন্তু টাইম টেবিল যেটাই থাকবে, তার মধ্যে 20 মিনিট, 10 মিনিট, 10 মিনিট হাঁটা, আধ ঘন্টা পড়া, আবার আধ ঘন্টা পড়া, আবার 10 মিনিট হাঁটা, এইরকম ভাবে একটা শিডিউল করতে হবে, ওকে। তো শিডিউল করাটাও খুব ইম্পর্টেন্ট, এবং ছোট ছোট লক্ষ্য করে বড় লক্ষ্য করতে হবে আমাদের। মানে এই 15 দিনটাকে আমাদের সঠিকভাবে সাজাতে হবে। 15 দিনের মধ্যে আমাদের সময় খুবই কম, যেহেতু আমাদের পুরো সিলেবাসটাকে কভার করতে হবে, সেই রকম ভাবে একটা টাইম টেবিল তোমাদেরকে নিজেদের সময় অনুযায়ী বানাতে হবে, ওকে। কারণ কার কখন সময়, কে কখন পড়তে ভালোবাসে, আমার পক্ষে বলাটা অসম্ভব। মানে আমি একটা চার্ট করে দিলাম, সেই চার্টটা করে দেওয়াটা ফলপ্রসূ হবে না, ওকে। এটা একটু খেয়াল রেখো, টাইম মেনটেন করে 8 থেকে 10 ঘন্টা, পারলে 14 থেকে 16 ঘন্টা পড়াশোনাটা আমাদের করে যেতে হবে, ওকে। তো এইবার যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট পড়াশোনার পাশাপাশি, রিভিশন করা। আমরা রিভিশন করি না বলেই আমাদের কিন্তু ফল খারাপ হয়। আমি একটা উদাহরণ দিচ্ছিলাম, আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, তুমি লাস্ট 5টা ফ্রেন্ড রিকোয়েস্ট কাদের পাঠিয়েছো, তুমি লাস্ট 5টা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কার কার দেখেছো, কেউ বলতে পারবে না। কারণ আমাদের মেমোরিটা কাজ করে না ওই রকম ভাবে, অ্যাক্টিভ মেমোরি নয়, ব্রেনটা আমাদের অ্যাক্টিভ নয়, ওকে। আমরা জাস্ট ঘেটে যাচ্ছি, করে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো এই জিনিসটা হওয়ার কারণ হচ্ছে ল্যাক অফ রিভিশন, রিভিশন করি না বলে। এই 15 দিনে রিভিশনটা যেন খুব ভালোভাবে করা হয়।
যা পড়েছো এতদিন ধরে সেই পড়াগুলোই রিভিশন করো, বারবার বারবার পড়ো। পড়াশোনা সবসময় কোয়ালিটেটিভ হতে হয়, কোয়ান্টিটেটিভ নয়। পরিমাণ বাড়িয়ে লাভ নেই। ওকে? ইউরোপের ইতিহাস বা অন্য কোনো একটা জায়গার একটা বই, দুটো বই, তিনটে বই এরকম পড়ে লাভ নেই। একটা বই ভালো করে পড়ো, সেটা বেশি লাভ হবে তোমার জন্য। ওকে? তো যেটা খুব ইম্পর্টেন্ট, রিভিশনের টাইম যেন মেনটেন করে পড়াশোনাটা করা যায়। ধরো আজকে একটা টপিক পড়লাম, কালকে 10 মিনিট অন্তত রিভিশন সেটা করে নিলাম। আবার দুদিন পরে সেটা রিভিশন করলাম, আবার এক সপ্তাহ পরে এই পুরো যে 5 দিনের পড়া সেটার একটা রিভিশন করলাম। এই রিভিশন করাটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এইবার আরেকটা কথা বলে দিই, আজকে 23 তারিখ, তোমরা 30 তারিখ পর্যন্ত মক দিতেই পারো। 30 তারিখ পর্যন্ত, ওকে? আমি একটু সময় বাড়িয়েই বললাম, 30 তারিখ পর্যন্ত তোমরা মক দিতে পারো। মক দিলে তোমাদের কোন জায়গায় দুর্বলতা আছে একটু আন্দাজ করা যায়, কারো ইউরোপের ইতিহাস, কারো মডার্ন ইন্ডিয়া, কারো অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া। তো মক 30 তারিখ পর্যন্ত দেবে, কিন্তু 30-এর পরে আর কিন্তু মক দেবে না। 30-এর পরে আর কোনোভাবেই মক দেবে না, কারণ 30-এর পরে মক দিলে রেজাল্ট খারাপ হলো হতাশা কিন্তু বাড়বে। ওকে? লাস্ট 8-9 দিন 10 দিন মক দেওয়ার কোনো প্রয়োজন নেই। দরকারে 30 তো অনেকটা বেশি হয়ে গেল, 27-28 পর্যন্ত মক দাও, তারপরে আর মক দিও না, কারণ মক লাস্টের দিকে দিলে কিন্তু আমাদের ব্রেইনে খুব এফেক্ট পড়ে, মানে যদি খারাপ হয় বিশালভাবে বাজে একটা ইম্প্যাক্ট পড়বে মকের রেজাল্ট খারাপ হলে। কাজেই লাস্ট 10 দিন অন্তত নিজের শুধু প্রশ্ন দেখার দিকে যাও। হ্যাঁ, মানে মকের প্রশ্ন, ধরো মক টেস্ট কেউ নিচ্ছেন, তো সেই প্রশ্ন উত্তরগুলো দেখো, প্রশ্ন উত্তরগুলো দেখো, এইভাবে ভিজুয়ালাইজেশন পাওয়ারটা আমাদের বাড়াতে হবে। ওকে? এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই যে আমাদের অ্যাংজাইটি হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, টেনশন হচ্ছে, এই জায়গা থেকে নিজেকে সুস্থ রাখার একটাই উপায়, একটু মেডিটেশন করতে হবে। মেডিটেশন মানে ধ্যান। একটু চোখ বুজে বসে থাকলে, ফোকাস করলে যে আমি পারবো, আমার প্রিপারেশন খুব ভালো, হ্যাঁ, আমি ভালো পড়াশোনা করছি, এইরকম নিজের নিজের দেবতা, গড, আল্লাহ, জেসাস তাদেরকে স্মরণ করলে, হ্যাঁ, নিজের জন্য দোয়া চাইলে, নিজের জন্য প্রার্থনা করলে, প্রেয়ার করলে, এগুলোও খুব ইম্পর্টেন্ট। ওকে? কেউ ভগবানে বিশ্বাস নাই করতে পারো, কেউ নাস্তিক হতেই পারো, কিন্তু তা হলেও ভগবান আমাদের একটা পজিটিভ এনার্জি হিসাবে কাজ করে। মানে এই যে প্রার্থনা বা এই প্রেয়ার বা দোয়া, এটা একটা এটা একটা পজিটিভ ইম্পালস হিসাবে কাজ করবে। পজিটিভিটি খুব দরকার জীবনে। কাজেই এই প্রার্থনাটা আমাদের রোজ চলতে হবে। এই 15 দিন ধরে টানা যদি তুমি প্রার্থনা করো, ভগবানকেও দেখবে 15 দিন ডাকলাম, আমার একটা ভালো ফল হবে, এরকম একটা আশা করা যায়। তো সেই আশাটার জন্য রোজ প্রার্থনা করে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবং ইতিবাচক চিন্তা সবসময় রাখতে হবে, আমি পারবো, আমার প্রস্তুতি ভালো, আমি প্রস্তুতি নিচ্ছি। ওকে? তো এইরকম ভাবে আমাদের মেন্টালিটিটাকে গ্রো করতে হবে, স্মার্টলি হার্ডওয়ার্ক করতে হবে। ওকে? স্মার্টলি টেবিল বানিয়ে, চার্ট বানিয়ে, গ্রাফিক্স বানিয়ে, পয়েন্টস বানিয়ে আমাদের হার্ডওয়ার্কটা করে যেতে হবে। এবং ওএমআর এর প্র্যাকটিস করাটাও খুব ইম্পর্টেন্ট। যারা ওএমআর এর পরীক্ষা দিয়েছো হয়তো অনেকেই ওএমআর এর অভিজ্ঞতা আছে, কিন্তু ওএমআর এরও সঠিক নিয়ম আছে, এটা নিয়ে আমি একটা ভিডিওও বানাবো ভেবেছি। ওএমআর কিভাবে ফিল করতে হয়, মূলত আউটলাইনটা আগে টেনে ভেতরে গোল করাটা ইম্পর্টেন্ট। যদি গোল করো তাহলে বাইরে চলে যায়। তো ওএমআর সঠিকভাবে ফিল করাটাও খুব ইম্পর্টেন্ট। ওএমআর কিভাবে সলভ করবে সেটা আমি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে আসবো। কিন্তু ওএমআর পরীক্ষাটা বা মকটা দেওয়া ইম্পর্টেন্ট, এবং মক আর 4-5 দিন দাও, কিন্তু শেষের 10 দিন মক না দেওয়ার চেষ্টা করো, কারণ শেষের 10 দিন শুধু প্রশ্ন দেখতে হবে। কেউ রোজ 200 থেকে 500 প্রশ্ন দেখার চেষ্টা করো। 200 থেকে 500 প্রশ্ন দেখা কোনো ব্যাপারই না। জাস্ট প্রশ্ন দেখবে, উত্তর দেবে, প্রশ্ন দেখবে, উত্তর দেবে, আবার পরের দিন সেই প্রশ্নগুলোই প্রশ্ন দেখবে, উত্তর দেখবে। এইরকম ভাবে রোজ যদি 15 দিনে তুমি 500-র কাছাকাছি প্রশ্ন দেখতে পারো, কত প্রশ্ন হচ্ছে বলো তো? তো প্রশ্নর সাথে পরিচিতি বাড়ানোটা খুব ইম্পর্টেন্ট। এই পর্যায়টা হচ্ছে ফ্যামিলিয়ারিটি বাড়ানো। মানে এই প্রশ্ন যদি দেখি আমাদের কি হবে, আমাদের কিছু আনকমন ক্রিটিক্যাল, যেগুলো কখনোই পড়িনি, সেই প্রশ্নগুলোর সাথে আমাদের পরিচয় হবে। তো এই সময়টা হচ্ছে এই প্রশ্নের সঙ্গে পরিচয়ের সময়। হ্যাঁ, পরিচয়টা ভালো করে করো, তাহলে দেখবে পরীক্ষার হলে গিয়ে অনেক কিছু লাভ হবে। তো এমসিকিউ দেখাটা খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট নয়, এই পর্যায়ে দেখাটা ইম্পর্টেন্ট। ওকে? মানে এমসিকিউটা আমাদের মন দিয়ে দেখতে হবে, এটা একটু খেয়াল রাখার চেষ্টা করো। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা যেটা মাথায় রাখা অবশ্যই দরকার। এবং যেটা আমি অলরেডি বলেছি, তো সাঁচি স্তূপ
বা যে কোনো একটা মন্দির মসজিদ চার্চ সেটা বানানোর জন্য প্রচুর পরিশ্রম লেগেছে শ্রমিকদের, তাই নয় কি? তো এই সাঁচি স্তূপের যেমন পরিশ্রম বা সময়ের সাক্ষী, তোমার পরিশ্রমে তুমি সাক্ষী হও এবং পারবো এই মেন্টালিটিটা তুমি নিজের মধ্যে রাখো। নিজেকে নিজে সন্দেহ করো না, যেটা খুব ইম্পর্টেন্ট। নিজেকে নিজে সন্দেহ করাটা ত্যাগ করতে হবে। ওকে? এবং যখনই নেগেটিভ মেন্টালিটি আসবে, একটা রুল আছে, 5 সেকেন্ড রুল। উল্টো দিক থেকে, অপোজিট দিক থেকে গুনবে, 5 4 3 2 1, আস্তে 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 গুনবে। যখনই ধরো ডিটাচ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে হোয়াটসঅ্যাপ দেখি, ফোন দেখি, হ্যাঁ, বা ধরো একটা বোরিং টপিক পড়ছো, পড়াশোনাটা তো এই পর্যায়ে এসে একটা বোরিং ব্যাপার লাগে। তো বোরিং জিনিস আমাদের জীবনে বেশি ফল দেয়, হ্যাঁ? নিম পাতা, উচ্ছে আমাদের খেতে ভাল লাগে না, কিন্তু খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি বোরিং খাবার খেতে পারি, আমাদের শরীর ভালো থাকবে। হ্যাঁ, আমরা জিভের জন্য খাই, বডির জন্য খাই না। ওকে? আমরা যবে থেকে বডির জন্য খাওয়া শুরু করব, তবে আমাদের বোরিং খাবার হবে সেই খাবারটা, কিন্তু সেটা হেলথের জন্য খুব ইম্প্যাক্ট হয়ে যাবে। হেলথ ইজ ওয়েলথ, আমরা সকলেই জানি। তো যখনই নেগেটিভ মাথায় কিছু আসবে, নেগেটিভিটি, যখনই মাথায় কিছু খারাপ চিন্তা আসবে, আমি পারবো, আত্মসন্দেহ বা টেনশন, অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডার, ওসিডি, বিভিন্ন রকমের এখন সাইকোলজিক্যাল ইস্যু হয়। তো যখনই এরকম টেনশন হবে, তখন নিজেকে উল্টো দিক থেকে গুনবে। হ্যাঁ, 5 4 3 5 গুনে আবার আমাদের ভাবতে হবে যে আমাকে পারতে হবে। 4, আমি পারবো, আমার প্রিপারেশনটা এই জায়গাগুলো করতে হবে। 3, এরকম উল্টো ভাবে গুনতে হবে। এই উল্টো ভাবে মেন রবিন্স বলে একজনের থিওরি এটা, ঠিক আছে? এই উল্টো দিকে কাউন্ট করাটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের আবার নতুন করে ফিরে আসতে সাহায্য করবে। আমাদের এসব টেকনোলজিতে দাঁড়িয়ে মনটা আমাদের অন্য দিকে চলে গেছে। যেটা খুবই দুঃখের বিষয়। আমাদের মনোসংযোগ খুব কম এখন, কনসেন্ট্রেশন পাওয়ার খুব কম। কিন্তু যখনই এরকম বোরিং ফিল লাগবে, তখন তোমাকে এই ব্যাপারগুলো প্রয়োগ করতে হবে। ধরো রিভিশন করতে ভাল লাগছে না, পড়তে ভাল লাগছে না, বইটা নিয়ে ছাদে চলে গেলে। হ্যাঁ, বইটা যে 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 ঘরে তুমি পড়াশোনা করো, সেই ঘরে না পড়ে একটু বারান্দায় গেলে, রাস্তায় গেলে, হুম? এই জিনিসগুলো যদি করো, মানে বিভিন্ন জায়গা চেঞ্জ করে করে আমাদের পড়াশোনা করতে হবে। ধরো যখনই মনে হবে যে আর পড়তে ভাল লাগছে না, ফোন দেখি একটু, তখনই বইটা নিয়ে ছাদে চলে যাও সঙ্গে সঙ্গে। এই যে চেঞ্জ করলে, সিটের চেঞ্জ, এটাও তোমার সাইকোলজিক্যালি পজিটিভ এফেক্ট দেবে। ওকে? এবং বোরিং লাগে সবকিছুতেই, রিভিশনে লাগে বিশেষ করে, তো তখন প্র্যাকটিস আমাদের বাড়াতে হবে। এই প্র্যাকটিসের জন্য তুমি তোমার ছাত্রদের সাথে করতে পারো, শিক্ষকদের সাথে করতে পারো, দাদা দিদি, বোন ভাই, বন্ধু, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যে কোনো মানুষের সাথে প্র্যাকটিস করতে পারো। তো প্রশ্ন আলোচনা করার মধ্যে থাকতে হবে, এসএলএসটি পরিবেশের মধ্যে থাকতে হবে। এই 15 দিন এসএলএসটির বাইরে আর কোনো কিছু নয়। মানে এসএলএসটির এনভায়রনমেন্টের মধ্যে তোমাকে মিশে যেতে হবে। যে চারিদিকে যেখানেই তাকাবে এসএলএসটি এসএলএসটি এসএলএসটি, টিচার টিচার টিচার, মানে এই শিক্ষক হওয়ার স্বপ্নটাকে নিয়ে তোমাদেরকে এগোতে হবে। ওকে? পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে, দিনে 5 থেকে 6 ঘন্টা মিনিমাম ঘুম দরকার। ঠিক আছে? এখানে 6 থেকে 7 ঘন্টা বলছে, আমি আরো কমিয়ে দিলাম, 5 থেকে 6 ঘন্টা। একটু কমাও, 15 দিন একটু বেশি পরিশ্রমটা করো। এবং প্রত্যেকদিন মেডিটেশন 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট করে চোখ বন্ধ করে ভাববে যে আমি যদি টিচার হই, আমি একটু স্কুলে বসতে পারবো, আমার সামনে কত সুন্দর সুন্দর হাসি হাসি মুখে ছাত্রছাত্রীরা। এই স্বপ্নগুলো একটু দেখার চেষ্টা করবে, দেখবে নিজের ওপর প্রায়োগিক ক্ষমতা বাড়বে। এবং আমি যেটা বললাম, কেউ নাস্তিক হতেই পারো, কিন্তু গড, আল্লাহ, জেসাস, ভগবান, যে যে ভগবানে বিশ্বাস করো, তাদেরকে প্রার্থনা করা কিন্তু ছেড়ো না। পরীক্ষার আগের দিন, পরীক্ষার দিন প্রার্থনা করলাম এটা নয়, টানা 15 দিন ধরে প্রার্থনা করে যাও, দেখবে একটা পজিটিভ এনার্জি কাজ করবে পরীক্ষার হলে যখন যাবে। ওকে? তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করো, আশা করি কিছুটা উপকার হবে। ওকে? এবং আমার চ্যানেল থেকে আমি যেটা বলবো, গুপ্ত যুগকে যেমন স্বর্ণযুগ বলা হয়, ক্লাসিক্যাল এজ বলা হয়, তোমার পরীক্ষাটাও যেন সোনার মতো পরীক্ষা হয়, স্বচ্ছ হোক, উজ্জ্বল হোক, এই প্রার্থনা আমার সার্থক ইতিহাস পাঠের মধ্যে থেকে রইল। খারবেলের যুদ্ধ জয়ের মতো তুমিও পরীক্ষায় ভয় জয় করো এবং সাকসেসফুল হও, এবং একজন ভাবী শিক্ষক শিক্ষিকা হিসাবে সমাজে দাঁড়াও। এবং দেশ সেবার বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া হয়। ওকে? তো শিক্ষকতা দেশ সেবার একটা অন্যতম কাজ। শিক্ষকরাই জাতির মেরুদণ্ড তৈরি করে। ওকে? তো সবাইকে শুভেচ্ছা রইলো, সবাইকে চ্যানেলের পক্ষ থেকে অল দ্য বেস্ট রইলো।
যখন চাকরিটা পেয়ে যাবে এই ভিডিও নিচে আবার কমেন্ট করতে আসবে যে স্যার আমি পেরেছি। ওকে, এবং আজকেও তোমার অভিব্যক্তিটা লিখে যাবে। ওকে, একটা অ্যাপ্রোচ আছে, মানে বিদেশে পালন করা হয় থ্যাংক ইউ অ্যাপ্রোচ। যে কোনো বিষয়ে বিদেশিরা দেখবে খুব থ্যাংক ইউ শব্দটি ইউজ করে, আমরা তো খুব অকৃতজ্ঞ, আমরা বলি না, ঠিক আছে? তো ভিডিও শেষে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু থ্যাংক ইউ থ্যাঙ্কস গিভিং অ্যাপ্রোচ বলা হয় এটা। তো একটু থ্যাংক ইউ কমেন্ট করে যাও। কতজন ভিডিওটা দেখছো তাহলে আমি একটা আন্দাজ করতে পারবো, কতজন মন দিয়ে শেষ পর্যন্ত দেখেছো আন্দাজ করতে পারবো তোমাদের কমেন্ট থেকে। ওকে, আর চাকরি যখন হয়ে যাবে আবার একবার কমেন্ট করতে আসবে ওই থ্যাংক ইউর পরে, স্যার আমার হয়ে গেছে। ওকে, তো সকলকে অল দ্য বেস্ট, গুড লাক, পজিটিভ এনার্জি নিয়ে স্মার্টলি ওয়ার্ক করে যাও এই 15 দিন। একদম যাকে বলে জান প্রাণ দিয়ে দিয়ে একদম প্র্যাকটিস, এমসিকিউ পড়াশোনা, এসএলএসটি পরিবেশের মধ্যে থাকো, অন্য আর কোনো অনুষঙ্গ নয়, একদম শুধু পড়াশোনার মধ্যে থাকা, একদম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে এইরকম ভেবে পড়াশোনাটা করো। ওকে, তো সবাইকে শুভেচ্ছা রইল, এবং আমি জানি আমার ছাত্ররা সবাই পারবে, তারা দে আর ভেরি ব্রিলিয়ান্ট, তারা খুব খাটছে, পরিশ্রম করছে। সো ভগবানও তাদের সাথে সহায় হবে, আল্লাহ যে সবাই তোমাদের সহায় হবে। তো একটু পরিশ্রমটা বাড়াও, এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ।